ভাবুন ঠিক কতটা দুর্নীতি হলে একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভর্তি হওয়ার পরেও বাইরে মানুষের ভিড় উপচে পড়ে। তারপরে এক শিক্ষক আরেক শিক্ষকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে হাতাহাতি শুরু হয়। একদল শিক্ষক একদল শিক্ষিকা যাদের কাজ ছিল আজকে স্কুলে গিয়ে বাচ্চাদের লেখাপড়া করানো, একটা প্রজন্মকে তৈরি করা, আজ সেই শিক্ষকগুলোকে নিজেদের মধ্যে লড়ে যেতে হচ্ছে এইটা প্রমাণ করতে কে যোগ্য কে অযোগ্য, কে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাস পাবে আর কে পাবে না। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বেরোনোর পরেই প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 7ই এপ্রিল উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সকল যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের সাথে কথা বলবেন। কিন্তু একটা জিনিস নিয়ে আমরা নিশ্চিত ছিলাম যে শোনা জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে নেই। উনি শুধু বলে যান, উনি কারোরটা শোনেন না। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি বক্তৃতা দেওয়ার আগেই মঞ্চে কিছু জোকারকে আমরা একসাথে দেখতে পাই। কখনো সুবোধ সরকার, কখনো কোনো নাট্যকার, কখনো কোন ইউনিভার্সিটির অধ্যাপক, যার সাথে আজকের যে বিষয়টা দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই, তাদেরকে স্টেজে উঠিয়ে বক্তৃতা দেওয়ানো হয়। বক্তৃতা দেওয়ানো হয় এই জন্য, এটা প্রমাণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সৎ, কত মানুষের কথা ভাবেন। আর এই সব কথাগুলো যখন সুবোধ সরকাররা মঞ্চে উঠে বলছিলেন, চিৎকার করে বারবার থামিয়ে দিচ্ছিলেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকা চাকরি প্রার্থীরা। আমি জানি আপনারা কার কথা শুনতে চাইছেন। দেখুন, আমরা যদি কিছু জোকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি তাহলে রাজ্যটা তো সার্কাস হবেই। আর সেই সার্কাসটাই আজকে আমরা দেখলাম। মঞ্চে দাঁড়িয়ে চাটুকারিতা যে শুধু সুবোধ সরকারের মতো মানুষরা করেছেন তা নয়। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের 2-3 জন যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী, আমি জানি না ওরা যোগ্য না অযোগ্য, তারা মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে দিয়ে ভাষণ দেওয়ানো হলো এবং তাদের হাতে স্ক্রিপ্ট রেডি করা ছিল। আমি জানি না সেই স্ক্রিপ্টটা কে ধরিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরিয়েছিলেন কিনা। তাতে পরিষ্কার বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উদার, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা কতটা ভাবছেন, বিরোধী দলরা কিভাবে এই চাকুরিজীবীদের জীবন নষ্ট করছে। ঠিক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে চেয়েছিলেন এক্স্যাক্টলি একই কথা বলেছেন ওই 2-3 জন ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের অযোগ্য কিংবা যোগ্য চাকরি প্রার্থীরা। আমরা একবারও ওদের মুখ থেকে এটা শুনতে পেলাম না এই দুর্নীতির শুরুটা কার দ্বারা হয়েছিল, আজ ওদের অবস্থাটা এই জায়গায় এসে পৌঁছেছে ঠিক কার জন্য, কোন দলের নেতা নেত্রী মন্ত্রীরা টাকা খেয়ে আজকে এই কাজটি করেছেন। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিতে যদি কোনোদিন 2-1 ফোঁটা ইঁদুর মারার বিষ পড়ে যায় তাহলে সুবোধ সরকার কিংবা মঞ্চে থাকা আজকে যেসব চাটুকারেরা ছিলেন তাদেরকে সবাইকে আমরা হসপিটালে পাবো। মঞ্চ তৈরি করা হয়েছিল চাকরি প্রার্থীদের কথা শোনার জন্য, ওদের কথা তো শোনা হলো না, এমনকি সামনের সারিতে বসিয়ে দেওয়া হলো তৃণমূলপন্থী কিছু টিচার্সদের। এই সামনে যারা বসে আছে, নিচে যারা বসে আছে মঞ্চের সামনে, এরা কারা? এরা কি প্রাইমারি শিক্ষা সেলের সব লোকজন যারা তৃণমূলের চামচারা তারা এসছে লোক ভরানোর জন্য? এরা কারা? এই যে বয়স্ক লোকেরা, বয়স্ক ভদ্রমহিলারা, এরা কারা? এরা তো এসএসসির প্যানেলের কোন লোক নয় মনে হয়, সব প্রাইমারি শিক্ষা সেলের বা টিএমসির গুন্ডাগুলোকে সব নিয়ে এসছে, যাদের সাথে দূর দূরান্ত এসএসসি প্যানেলের কোনো সম্পর্কই নেই। তারা বসছেন সামনের সারিতে এবং এই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা তারা বসছেন পেছনের সারিতে। দূর থেকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওরা প্রশ্ন করতে চাইলেও প্রশ্ন করতে পারেনি মমতাকে। তারপর মঞ্চে ভাষণ দেওয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখেছিলাম ওনার চোখে মুখে এই চাকরি প্রার্থীদের জন্য কি দরদ ওনার। এই দরদটা কোথায় ছিল যখন এই চাকরি প্রার্থীরা নবান্নে আপনার সাথে 5টা মিনিট সময় চেয়ে দেখা করতে গেছিল? সেদিন আপনি এদের পুলিশ দিয়ে পিটিয়েছিলেন। দিনের পর দিনের রাস্তায় কান্নাকাটি করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার এসে আমাদের সমস্যাটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উনি নাকি লাল নীল সবুজ রং ইত্যাদি দেখেন না, উনি যখন মুখ্যমন্ত্রী উনি সবার মুখ্যমন্ত্রী। সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। অথচ তার দলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা বলেন যারা তৃণমূলের ঝান্ডা ধরে চাকরিটা আগে তৃণমূলের সেই সব ছেলেদের পাইয়ে দেওয়া উচিত। আমি বলেছিলাম তৃণমূলের চাকরি হবে, কর্মী সভায় আমার ছেলে মেয়েদের তো আমি কি বলবো? আমি বলবো সিপিএমের ছেলে মেয়ের চাকরি হবে, বিজেপির ছেলে মেয়ের চাকরি হবে। সেটা আমি দলীয় নেতা হিসেবে আমি এই কথাটা ওখানে গিয়ে বলেছি। যখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন উনি সবার মুখ্যমন্ত্রী, তখন পেছনে বসে আছেন ব্রাত্য বসু, যে ব্রাত্য বসুকে আমরা এই কথাটা বলতে শুনেছিলাম।
উনি বলছেন উনি নাকি জানেন না ঠিক কি হয়েছিল, মানে এই যে এত দুর্নীতি হয়েছে তার খবর ওনার কাছে ছিল না। কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। অথচ ওর দলের 3.5 বছর জেল খাটে একটা আসামি কুণাল ঘোষ এবিপি আনন্দের একটা ইন্টারভিউতে গিয়ে বলেছেন যে দল সবই জানতো। চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। কিভাবে কোন চাকরি প্রার্থীদের কাছে টাকা নেওয়া হয়, কত টাকা করে নেওয়া হয়, দল সবই জানতো। এটা আমার বক্তব্য নয়, এটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কুণাল ঘোষের বক্তব্য। আর 75% খেয়ে হজম করে ঢেকুর তুলে নিয়ে বলছেন আমি জানতাম না কি হয়েছে। আপনার জানার জন্য আপনার কাছে 9টা বছর সময় ছিল। আপনি চাইলে আপনার পুলিশ দিয়ে তদন্ত করতে পারতেন। আপনার দলের কোন নেতারা এই কাজগুলো করেছেন, কোন মন্ত্রীরা এই কাজগুলো করেছেন, তাদেরকে আপনার পুলিশ সবার আগে জেলে ভরতো। কোনো সিবিআইকে, কোনো ইডিকে পশ্চিমবঙ্গে আসতে হতো না যদি আপনার পুলিশ সৎভাবে কাজটা করতো। এই চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে নিজের সাম্রাজ্য বানিয়ে আজ আপনি জানেন না ঠিক কি হয়েছে। যে মিথ্যাচারটা তিনি কিছুদিন আগে নবান্ন থেকেও করেছেন, যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নাকি প্রশাসনকে সময় দেয়নি এই বাছাইয়ের কাজটা করে দিতে। এত বড় মিথ্যাবাদী একজন মহিলা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টেও লেখা আছে যে এই এসএসসি কিংবা রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের সাথে কোঅপারেট করেনি, তদন্তে সহযোগিতা করেনি। 16টি বার সুপ্রিম কোর্ট হাইকোর্ট মিলিয়ে রাজ্য সরকারকে, এসএসসিকে যৌথভাবে প্রশ্ন করেছিল যে আপনারা সেগ্রিগেট করে দিন যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। কারণ ডকুমেন্টস শুধু ওনাদের কাছেই ছিল, বাকি ডকুমেন্টস পুড়িয়ে ফেলেছিল। যদি কিছু থেকে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছেই আছে। আপনার যদি সামান্যটুকু এখনো অবধি দরদ থেকে থাকে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য, তাদের কান্নার আওয়াজে যদি আপনার একটুও বুকটা ফাটে, আপনি এখনো চাইলে যোগ্য অযোগ্যদের আলাদা করে সেগ্রিগেট করে দিতে পারেন। আপনি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন, আমার অন্যায় হয়ে গেছে, আমরা ষড়যন্ত্র করেছিলাম, আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলাম, আসল লিস্ট এইখানে, এটা দেখে আপনারা যোগ্যকে চাকরিতে রাখুন, অযোগ্যকে বার করে দিন। এবং এই অযোগ্যদের ভবিষ্যৎ কি হবে সেটা আলাদা করে ভাবা যেতে পারে। আপাতত যোগ্যরা চাকরি পাক, এই কাজটা একমাত্র করতে পারতেন আপনি, তা করেননি। তা না করে আজকে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বিচারপতিকে অ্যালিগেশন দিচ্ছেন। এই আপনি কিছুদিন আগে বলেছিলেন আপনি নাকি বিচারকে সমালোচনা করেন, বিচারপতিকে নয়। আর ঠিক 3-4 দিন পরেই আজকে আপনি মঞ্চে দাঁড়িয়ে বিচারপতিকে ইনডাইরেক্টলি সিপিএম এর দালাল, বিজেপির দালাল ইত্যাদি বলার চেষ্টা করলেন। এবার হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টিকে ওরা সিরিয়াসলি নিক। যে কেউ চাইলেই বিচার ভালো না লাগলেই বিচারপতিকে গালিগালাজ করা যায় না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অ্যাকশন না নেওয়া হয়, কালকে একটা 2 টাকার ফুটো মস্তান এসে এই বিচারপতিদের মা বাবা তুলে গালিগালাজ করার সাহস পাবেন। তাই সুপ্রিম কোর্টের উচিত সবার আগে এই ভিডিওর ক্লিপিংস দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে শাস্তি দেওয়া। সেই পুরনো কথাকে টেনে আপনি আজকে আবার বলেছেন নেতাজি নাকি বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। হতে পারে, ভুল করাটা একটা অধিকার, একটা মানুষ ভুল করতে পারেন, ভুল করেই শিখতে পারেন। কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায়। হাজার হাজার স্বপ্নকে নিজেদের সাম্রাজ্য তৈরি করার জন্য, নিজেদের নেতা নেত্রীদের সাম্রাজ্য তৈরি করার জন্য আপনারা খুন করেছেন। হাজারটা পরিবারকে আপনারা রাস্তায় বসিয়েছেন। এটা তো কোনো ভুল হতে পারে না। কালকে সঞ্জয় রায় তাহলে কোর্টে গিয়ে বলবে নেতাজি বলেছিলেন ভুল করাটাও মানুষের একটা অধিকার, আমিও আরজি করে ভুল করে ফেলেছিলাম, আমাকেও একটা সুযোগ দেওয়া হোক। কটা এরকম ভুল করবেন আপনি? মানুষ নাকি ভুল থেকে শিখে। আপনি এসএসসি, টেট, প্রাইমারি, স্বাস্থ্য ব্যবস্থা, আইসিডিএস, কোন জায়গায় আপনি আর ভুল করবেন, আর কটা ভুল করবেন? তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূত এখনো এনার মাথা থেকে যায়নি। শয়নে, স্বপনে, নিদ্রায় শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম জপ করেন। আজও করেছেন, শুধু আপনি একা করেননি। ওই আপনার ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের কিছু ছেলে মেয়েদের মঞ্চে তুলেও ইনডাইরেক্টলি ওই একই কথা বলার চেষ্টা করেছেন। মঞ্চ থেকে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, একজন চেয়ারের পদাধিকারী মঞ্চ থেকে দাঁড়িয়ে, ইনি প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন ডিওয়াই চন্দ্রচূড় এবং ইনি এখন প্রেজেন্ট আছেন জাস্টিস সঞ্জীব খান্না, তাদের মধ্যে একটা বিবাদ লাগানোর চেষ্টা করছেন। উনি বলছেন হাইকোর্টের যে রায়টা ছিল সেটা নাকি ডিওয়াই চন্দ্রচূড় বাতিল করে দিয়েছিল, তারপরে কিভাবে সঞ্জীব খান্না আবার রায়টাকে ফিরিয়ে আনতে পারে। আমি আপনাদের বলে দিই, এত বড় মিথ্যাবাদী একজন মহিলা, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো ইনি মিথ্যা কথা বলেন। ডিওয়াই চন্দ্রচূড় কখনো এই রায়টিকে বাতিল করে দেননি।
উনি কিছুদিনের জন্য রায়টাকে স্থগিত করেছিলেন। রায় স্থগিত করা আর রায় বাতিল করা এক জিনিস নয়। ডিওয়াই চন্দ্রচূড় মেনেছিলেন যে এই এসএসসিতে বিপুল সংখ্যক দুর্নীতি হয়েছে। উনি যোগ্য চাকরি প্রার্থী, অর্থাৎ যারা যোগ্য অযোগ্য, উনি দুটোকে একসাথে মিলিয়েই উনি যোগ্যই বলে যাচ্ছিলেন, পুরো সময়টাই যোগ্য বলেছেন। যাই হোক, উনি সেই সকল চাকরি প্রার্থীদের বলেছেন তোমরা চাকরিতে ফিরে যাও, মানে তোমরা ভলেন্টারি সার্ভিস করো। এটা নাকি আইনি ওনার কাছে। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে ওদেরকে চাকরিতে রাখা যাবে না, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা আইনের ফাঁক খুঁজে বলছেন তোমরা ভলেন্টারি সার্ভিস করতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই পারে ভলেন্টারি সার্ভিস করতে, কিন্তু ভলেন্টারি সার্ভিস করার পরে ওদেরকে বেতনটুকু কি সরকারি ফান্ড থেকে দেওয়া হবে? এটা কি আইনি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এমপি এমএলএ নেতাদের কাছ থেকে টাকা তুলে ওদের বেতন দিবেন? কারণ কেউ ভলেন্টারি সার্ভিস করলে তাকে তো সরকারি কোষাগার থেকে মাইনে দেওয়ার কথা নয়। সেক্ষেত্রে আপনি কি ভাবছেন সেটা এখনো পরিষ্কার করেননি। কেউ যদি ভলেন্টারি সার্ভিস করে, এবং আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি আবার অনৈতিকভাবে রাজ্য কোষাগার থেকে তাদের বেতন দিবেন, সেক্ষেত্রে কোনো রেজিস্টার কি থাকবে যারা ভলেন্টারি সার্ভিস করছে? কারণ ভলেন্টারি সার্ভিসে তো কোনো রেজিস্টার অফিসিয়াল থাকে না। কেউ 30 দিনই স্কুল এলো না, তারপরেও বেতনটা কি তুলে নিল। সেক্ষেত্রে আপনার কি মতামত? সেক্ষেত্রে আপনি কিছু ক্লিয়ার করেননি, এবং আপনার কাছ থেকে কিছু জিনিস ক্লিয়ার করার জন্য ওই শিক্ষক শিক্ষিকারা উঠে কিছু প্রশ্ন করে, তখন আপনি তাদের সরাসরি মুখের উপর বলে দেন তুমি কি অযোগ্য? দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? অর্থাৎ আপনি প্রশ্ন শুনতে রাজি নন। একমাত্র আপনাকে শুনতে বাধ্য করেছিল কেলগস কলেজের কিছু ছাত্রছাত্রীরা, কারণ সেখানে আপনার পুলিশ ছিল না। আজকে আপনি পুলিশ প্রশাসন নিয়ে দাদাগিরি করেন। চলে যাওয়ার সময় উনি একটি কথা ওনার ওই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের একজন চাকরি প্রার্থীকে বলছিলেন, মাইকটা দূরে রেখেই বলেছিলেন, তাও আমাদের কানে এসেছে যে এরকম করলে কিন্তু আমি আর আসবো না। প্রশ্ন এনাকে করা যাবে না, ইনি অন্যায় করে যাবেন, তার প্রতিবাদ আপনারা করতে পারবেন না। দুনিয়ায় উনি আর ওনার দলের নেতা মন্ত্রীরাই সৎ, বাকি সবাই জালি। আজকে এটাই প্রমাণ করতে উনি এসেছিলেন, তা আবার প্রমাণিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।